13 এপ্রিল 2026। ইরানের সমুদ্রের সীমায় ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। হরমুজ প্রণালীর ঠান্ডা পানিতে 4টি স্পিড বোট তীব্র গতিতে সামনে ছুটে চলছিল। এই বোটগুলোর ভিতর বসেছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড নেভির বিশেষ কমান্ডো ফোর্সের সদস্যরা। সব মিলিয়ে প্রায় 37 জন প্রশিক্ষিত কমান্ডো। তাদের পাঠানো হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ এক কাজে, কারণ ইরানের অনুমতি ছাড়াই তাদের সামুদ্রিক এলাকায় একটা অজানা এবং সন্দেহজনক জাহাজ ঢুকে পড়েছিল এবং সেটি দ্রুতগতিতে এলাকা অতিক্রম করার চেষ্টা করছিল। জাহাজটা কী বহন করছিল, কোথা থেকে আসছিল, সেটি প্রথমে কেউ বুঝতে পারেনি, কারণ জাহাজের ট্রান্সপন্ডার সম্পূর্ণ বন্ধ ছিল। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় 3 ঘন্টা আগে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইরান তখন হরমুজ প্রণালীতে একটা নতুন ট্রানজিট মেকানিজম চালু করছিল। তাদের ঘোষণা ছিল পরিষ্কার, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই পথে চলতে পারবে না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তখন অনেক জটিল, তাই ইরানের নৌবাহিনীর রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা প্রতিটি ছোট ছোট নড়াচড়াও খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছিলেন, কারণ এই পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করা হয়। সেই দিন বেলা 11টার দিকে বন্দর আব্বাসের কাছে রাডার কন্ট্রোল রুমে থাকা একজন কর্মকর্তা আহমেদ রেজা হঠাৎ করে একটা অস্বাভাবিক সিগন্যাল দেখতে পান। সাধারণত এই রুটে যে সমস্ত জাহাজ চলে সেগুলোর সিগন্যাল খুবই পরিষ্কারভাবে দেখা যায়, নাম, পতাকা, আইএমও কোড, গতি, গন্তব্য সমস্ত কিছু। কিন্তু এই সিগন্যালটা ছিল সম্পূর্ণ আলাদা। মনে হচ্ছিল কোনো কিছু খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু সেটি কী ধরনের জাহাজ তা বোঝা যাচ্ছিল না। রাডারের স্ক্রিনে কোনো নাম বা কোনো কোড বা কোনো কিছু ভেসে উঠছিল না। সাধারণ অবস্থায় কোনো তেলবাহী জাহাজ, সামরিক জাহাজ বা যাত্রীবাহী জাহাজ হলে তাদের পরিচয় সব কিছু রাডারে দেখতে পাওয়া যায়, কিন্তু এই ক্ষেত্রে কোনো তথ্যই পাওয়া যাচ্ছিল না। তখন অফিসার বুঝতে পারেন জাহাজটি ইচ্ছাকৃতভাবে তাদের এআইএস ট্রান্সপন্ডার বন্ধ করে রেখেছে। ট্রান্সপন্ডার বন্ধ থাকলে জাহাজের অবস্থান, ধরন, গন্তব্য কোনো কিছু ঠিকঠাকভাবে জানা যায় না। এমনকি তাদের সঙ্গে রেডিওতে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয় না। এই পরিস্থিতিতে রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা দ্রুত বুঝতে পারেন চুপচাপ বসে থাকার কোনো সুযোগ নেই। বেশ কয়েকবার চেষ্টা করার পরও জাহাজটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এর ফলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে চিন্তা করা হয়েছিল আকাশপথ থেকে নজরদারি করার, কিন্তু সবচাইতে কাছের এয়ারবেস অনেক দূরে থাকায় সেখান থেকে ড্রোন বা ফাইটার পাঠাতে অন্তত 40 মিনিট লাগত। তাই দ্রুত পদক্ষেপ হিসাবে স্পিডবোট পাঠানো হয়। এই স্পিডবোটগুলো দেখতে সাধারণ মনে হলেও এগুলো আসলে কিন্তু অত্যন্ত দ্রুতগতি এবং শক্তিশালী। IRGC-এর হেদায় ক্লাস বোটগুলো ঘন্টায় 180 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। পাশাপাশি প্রয়োজন হলে এগুলোতে 12.7 মিলিমিটার মেশিন গান, স্বল্প দূরত্বের অ্যান্টিশিপ মিসাইল, এমনকি রকেট লঞ্চার পর্যন্ত ব্যবহার করা যায়। তাই খুবই অল্প সময়ের মধ্যে এই 4টি বোট সেই অজানা জাহাজের কাছে পৌঁছে যায়। কমান্ডাররা তখন জানতেন না জাহাজটির ভেতরে কী আছে, তবুও তারা সতর্কভাবে সামনে এগিয়ে যেতে শুরু করেন। জাহাজটির কাছে পৌঁছানোর আগে আন্তর্জাতিক সমুদ্রের নিয়ম অনুযায়ী একাধিকবার সতর্ক সংকেত পাঠানো হয়, আলো দিয়ে, হর্ন দিয়ে, রেডিওতে ইংরেজি ও ফরাসিতে। কিন্তু কোনোভাবে জাহাজটি থামানোর কোনো লক্ষণ দেখা যায়নি, বরং গতি আরও বাড়িয়ে দেয়। পরিস্থিতি তখন আরও গুরুতর হয়ে ওঠে। শেষ পর্যন্ত স্পিডবোটগুলো সরাসরি জাহাজের পাশে চলে যায়। ঢেউয়ের মধ্যে ভারসাম্য রেখে কয়েকজন কমান্ডো দ্রুত হুক ও মই দিয়ে জাহাজে উঠে পড়েন এবং সেটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। একই সময় রাডার কন্ট্রোল রুম থেকে অতিরিক্ত সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে কোনো ঝুঁকি না থাকে। খুবই দ্রুত 2টি বেল 212 হেলিকপ্টার ঘটনাস্থলের দিকে পাঠানো হয়, যেগুলোতে ছিল আরও অনেকজন কমান্ডো। এর পাশাপাশি পরিস্থিতি আরও নিয়ন্ত্রণ রাখতে বন্দরের আব্বাস এরিয়ার এয়ারবেস থেকে 2টি MiG-29 যুদ্ধবিমান পাঠানো হয়। এই যুদ্ধবিমানগুলো খুবই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং আকাশপথ থেকে পুরো পরিস্থিতি নজর রাখতে শুরু করে। এইদিকে জাহাজে উঠে পড়া কমান্ডোরা ধীরে ধীরে ব্রিজে পৌঁছে জাহাজের গতি কমাতে থাকে। পরে হেলিকপ্টার থেকে ফার্স্ট ড্রপে আরও কমান্ডো জাহাজে ডেকে নামানো হয়। সব মিলে প্রায় 2 ঘন্টা চেষ্টার পর অবশেষে জাহাজটিকে সম্পূর্ণভাবে থামানো সম্ভব হয়। জাহাজটিকে টেনে নিয়ে যাওয়া হয় ইরানের জলসীমার ভেতরে।
কেশম দ্বীপের কাছে একটা নিরাপদ অ্যাঙ্কারেজে। এই ঘটনার খবর দ্রুত আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে জাহাজটি কোন দেশে ছিল বা সেটি কি বহন করছিল এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কিছু রিপোর্টে বলা হচ্ছে এটা একটা ছোট কার্গো জাহাজ ছিল, যারা ট্রান্সপন্ডার বন্ধ করে নিষেধাজ্ঞা এড়াতে চাইছিল। আবার কিছু বিশ্লেষকরা বলেন জিপিএস জ্যামিংয়ের কারণে হরমুজে অনেক জাহাজ তখনও অন্ধ হয়ে চলছিল। ইরানের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ তাদের সমুদ্র সীমানায় ঢুকলে তারা কঠোর ব্যবস্থা নেবে। এই পুরো ঘটনার মাধ্যমে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, ইরান এখন শুধুমাত্র তাদের আকাশ সীমা নয়, সমুদ্রের সীমা নিরাপত্তার দিকেও অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। গত কয়েক মাসে তারা হরমুজের ওপর নতুন রাডার স্টেশন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এবং ফাস্ট বোট সোয়াম ট্যাকটিক্যাল আরও শক্তিশালী করছে। দ্রুতগতির বোট দিয়ে বড় বড় যুদ্ধজাহাজকে ব্যস্ত রাখা যায়, এটাই তাদের অ্যাসিমেট্রিক কৌশল। 13 এপ্রিল সেই দুপুরে 37 জন কমান্ডো হয়তো জানতেন না তারা কিসের মুখোমুখি হতে যাচ্ছে, কিন্তু তাদের দ্রুত সিদ্ধান্ত, সমন্বয় এবং ঝুঁকি নেওয়ার মানসিকতা দেখিয়ে দিল হরমুজ প্রণালী এখন আর শুধুমাত্র একটা বাণিজ্য পথ নয়, এটি এখন বিশ্ব রাজনীতির সবচাইতে স্পর্শকতার চেকপয়েন্ট। আর যতক্ষণ এই পথ দিয়ে তেল যাবে, ততক্ষণ এমন ছায়াজাহাজ, বন্ধ ট্রান্সপন্ডার আর স্পিডবোটের দৌড় আমরা আরও দেখতে পাবো।